বিক্রম একটি নামী কাগজের সাংবাদিক আর সে কাগজের সিনেমা সংক্রান্ত খবরগুলি লেখে। ওর লেখা খবরগুলো এমন মুচমুচে হয় যে ওই কারণে কাগজের কাটতি খুবই বেশি। ওর খবর পরিবেশন এমন যে মানুষ আগ্রহ নিয়ে বসে থাকে নতুন কি জানতে পারবে সিনেমা জগতের অন্দরমহলের। কারণ রূপালী পর্দার ওপারের জগৎ রহস্যে মোড়া। আজ এই ঝড় বৃষ্টির রাতে একটি গোপন অথচ সফল সাক্ষাৎকারের পর যখন সে তার বাইকে উঠে বসলো, তখনও মনে মনে পুরো গল্পটাকে কিভাবে লিখলে সব থেকে বেশি আকর্ষণীয় হবে সেটাই ভেবে চলেছিল। ঘটনাটা একজন বিশিষ্ট অভিনেতা এবং একজন অসম্ভব সুন্দরী তরুণী মডেলের সাথে জড়িত। এক কেলেঙ্কারি যা নিয়ে আড়ালে আবডালে কথা হচ্ছে, আর পুরো ব্যাপারটার দায় সেই সুন্দরী মডেলের ঘাড়ে। বিক্রম তার অ্যাপার্টমেন্টে যাওয়ার পথে ধরে এগিয়ে চলেছিল, কিন্তু বৃষ্টি এত জোরে হচ্ছিল আর বিপরীতমুখী যে ও ঠিক করে কিছুই দেখতে পাচ্ছিল না। চিন্তায় মগ্ন ও বাইকের জ্বালানির গেজটি বিপজ্জনকভাবে তেল কমে যাওয়ার সংকেত দিচ্ছে তা লক্ষ্য করতে ব্যর্থ হলো। ওর বাইকটি যখন এক জায়গায় এসে স্থির দাঁড়িয়ে পড়লো, তখন ও খেয়াল করলো যে ওর প্রতিদিনের যাতায়াতের পথটি থেকে কখন যেন সরে গেছে। বিরক্ত বিক্রম ঝড়কে গালমন্দ করতে করতে দেখলো ও একটি খুব সুন্দর বাংলোর সামনে এসে দাঁড়িয়েছে। বাংলোটা যে সুন্দর সেটা মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকের কারণে বোঝা যায়। ও অবাক হলো এরকম নির্জন জায়গায় একটা বাংলো রয়েছে দেখে। এরপর ও মোবাইল বার করলো পকেট থেকে ক্যাব ডাকার আশায়, কিন্তু সেখানেও কপালমন্দ ফোনটা ডেড হয়ে গেছে। মনে হয় ব্যাটারিতে চার্জ নেই। অন্ধকারে ডুবে থাকা কাঠামোর দিকে তাকিয়েও ভাবলো এই অবস্থায় রাস্তায় তো থাকা যাবে না, তার বদলে এগিয়ে গিয়ে বাংলোর বাসিন্দাদের কাছে সাহায্য চাওয়া যাক। অনিচ্ছুকভাবে বিক্রম বাংলোর কাছে গিয়ে ডোরবেলে চাপ দিল, মনে মনে একটা আশঙ্কা নিয়ে যে হয়তো কেউ সাড়া দেবে না। কিন্তু ওর ভাবনাকে নস্যাৎ করে দিয়ে দরজাটি খুলে গেল। আর একটি নারী মূর্তি সামনে এলো, কিন্তু তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল না, যেহেতু ঘরের আলোটা ওর পেছনে। বিক্রমের কিছু বলার আগে সে মূর্তি বলে ওঠে, হ্যাঁ বলুন, কি দরকার? মহিলার কণ্ঠস্বরে এক অদ্ভুত শীতলতা রয়েছে, যা শুনে বিক্রমের মনে হলো হয়তো মহিলাটি এই ঝরঝরে রাতে কোনো আগন্তুক পছন্দ করছেন না। কিন্তু বিক্রম না চায় তাই বলল, আমার বাইকের জ্বালানি শেষ হয়ে গেছে। আমি কি সাহায্যের জন্য কল করার জন্য আপনার ফোনটা ব্যবহার করতে পারি? আমার ফোনটাও কাজ করছে না। মহিলা বলল, আসুন, তবে ঝড় জলে আমার ফোনটাও কাজ করবে বলে মনে হয় না। এই উত্তরের পর আর কি বলা যায় ভাবতে ভাবতে বিক্রম মহিলার পেছন বিলাসবহুল বাংলোর ভেতরে ঢুকে এলো। বসার ঘরে মোম জ্বলছে, তার মানে কারেন্ট নেই। মহিলা সোফা দেখিয়ে বললেন, বসুন। আর তখনই বিক্রম দেখলো মহিলার মুখ, আর দেখে ও চমকে উঠল। ও যে তরুণী মডেলের খবর সংগ্রহ করে বাড়ি ফিরছে, সেই তরুণী এখন ওর সামনে দাঁড়িয়ে। ও বলেই ফেলল, আপনি যে এরকম জায়গায় থাকেন জানতাম না। সেই তরুণী মডেল যার নাম মায়া একটু হেসে বললেন, আপনার মতো সাংবাদিকরাও যদি সবই জেনে যান তাহলে কি আমরা একটু শান্তিতে থাকতে পারবো? বিক্রম চমকে উঠে বলল, আপনি চেনেন আমাকে কিভাবে? মায়া বললেন, সে কি, আপনার মতো নামী সাংবাদিককে চিনব না, তাও আবার হয় নাকি? তাছাড়া আমি তো জানতাম যে আজ আপনি আমার এখানে আসবেন। বিক্রম অবাক হয়ে বলল, কিভাবে জানলেন? মায়া বলল, ধরুন ম্যাজিক। তারপর কথা ঘুরিয়ে মায়া জিজ্ঞেস করলেন, অফিস ফেরত আসছেন নিশ্চয়? বিক্রম হ্যাঁ সূচক ঘাড় হেলাতে মায়া বললেন, তাহলে আসুন, রাতের ডিনারটা করে নেবেন। মায়ার এই অভ্যর্থনা বিক্রম মনে মনে খুশিই হলো, মুখে বলল, ওকে। মায়া তাকে ডাইনিং হলে নিয়ে গেলে বিক্রম দেখলো টেবিলে রান্না করা গরম গরম খাবার থালায় দেওয়ার অপেক্ষায় রয়েছে। মায়া বললেন, বসুন। অচেনা বাড়িতে অনাহত অতিথি হয়ে ঢুকে রাতের খাবার খেতে বসার কথা মনে করেই বিক্রম ইতস্তত করল। কিন্তু খিদে এমন এক জিনিস যা মানুষের ঠুনকো গর্বের উপর খুব তাড়াতাড়ি জয়ী হয়। অতএব বিক্রম বসে আর মায়া তার প্লেটে খাবার সার্ভ করে দেন, কিন্তু নিজের নেন না। বিক্রম ব্যাপারটা লক্ষ্য করে বলে, আপনি খাবেন না? মায়া বললেন, আমার হয়ে গেছে, আপনি খান। খেতে খেতে বিক্রমের সাংবাদিক প্রবৃত্তি কৌতূহলী হয়ে উঠল। এত কাছে যখন খবরের নায়িকাকে পাওয়া গেছে তখন আসল খবরটা জেনে গেলে ভালো, কিন্তু সেটা উচিত হবে না বলেই ও চুপচাপ খেতে থাকলো। ওর ভাবনার মধ্যে মায়া বলে উঠলেন, আপনার যা জানার আছে তা আপনি জিজ্ঞেস করতে পারেন, আমার কোনো অসুবিধে নেই। বিক্রম বলল, বেশ, আপনাকে আর কুমারবাবুকে নিয়ে যে গল্প ছড়িয়েছে তার সত্যতা কতটা যদি জানান। মায়া বললেন, ভালোবাসার গল্পে কোনো মিথ্যে তো থাকার কথা নয়। বিক্রম বললেন, আপনাদের পরিচয় কাজের সূত্রে? মায়া বললেন, মোটেই না, আমাদের পরিচয় কলেজ জীবন থেকে। ও আমার থেকে বছর দুয়েকের বড় হলেও আমাদের মধ্যে সম্পর্কে তৈরি হতে সময় লাগে। ওর খুব শখ ছিল অভিনয় করার, তাই কলেজের সাথে অভিনয় শেখা, আবার সাথে সাথে সব জায়গাতেই অডিশন দিত। ছোটোখাটো রোল পেলেও করতো। তখন ওর সব কিছু দেখাশোনার দায়িত্ব নিয়েছিলাম আমি। বিক্রম বলল, দায়িত্ব বলতে ফিনান্সিয়াল? মায়া বললেন, হ্যাঁ, কারণ খরচ তো আছেই। বিক্রম বলল, আর এই খরচ জোগাতে কি আপনি মডেলিংয়ে আসেন? মায়া বললেন, না তো, আমি তো ছোট থেকে মডেলিং করছি। বিক্রম বলল, ও। তারপর মায়া বললেন, আমি আমার পরিচিত লোকদের সাথে ওর আলাপ করিয়ে দিই যাতে ওর কাজ পেতে সুবিধা হয়। আস্তে আস্তে ওর নাম হতে লাগলো আর কাজও প্রচুর পেতে থাকলো। আমিও ভীষণ খুশি হলাম। এরপর আমি সবাইকে আমাদের সম্পর্কের কথা জানিয়ে বিয়ে করতে। ততদিনে আমাদের সম্পর্কের কথা কাউকে জানাইনি আমরা। কিন্তু এরপরই সব কেমন গোলমাল হয়ে গেল। মায়া দীর্ঘশ্বাস ফেলে চুপ করলেন। বিক্রম বলল, তারপর? এরপর মায়া অদ্ভুতভাবে হেসে উঠলেন। ওর হাসির শব্দটা ঠিক কেমন যেন
কাঁচ ভেঙে ছড়িয়ে যাওয়ার মতো। হাসি শেষ হলে তিনি বলেন, রাত অনেক হলো, ওটা না হয় আমি আপনাকে কাল বলবো। গুড নাইট বিনিময় করে বিক্রম যখন গেস্ট রুমে বিছানায় শুয়ে পড়লো, তখন বাইরে ঝড়ের তাণ্ডব চলছে। ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো, কিন্তু ওর বিশ্রাম ছিল ক্ষণস্থায়ী। এই গভীর রাতে ঘরে গলগল করে ধোঁয়া ঢোকার কারণে ওর ঘুম যখন ভাঙলো, তখন বিক্রম দিশে হারা। পুরো বাড়িটাই দাউ দাউ করে আগুনে জ্বলছে। ধোঁয়ায় বিক্রমের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসতে চাইছে। এর থেকে ওকে যেভাবে হোক পালাতে হবে। দরজা খুঁজতে গিয়ে ওর মায়ের কথা মনে পড়লো। ওর উচিত হবে ওকে বাঁচানো, কিন্তু এই লেলিহান শিখা থেকে কি আদৌ ওকে বাঁচানো যাবে? ও যে কোন ঘরে তাই তো ও জানে না। ভাবতে ভাবতেই দরজা খুলতে মাকে আগুনে আচ্ছন্ন হয়ে ওর দরজার ওপারে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। ওকে দেখে ও এগিয়ে আসতে শুরু করলো। মায়া! বিক্রমের কণ্ঠে আতঙ্কের চিৎ ধরলো। এটা কি করে হলো? আর তুমি এইভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন? আমি তো কিছু করিনি। জ্বলন্ত মূর্তিটি মুখ যন্ত্রণা বিকৃত স্বরে বলে উঠল, সে আমার সাথে এটা করেছে তার চাহিদা পূরণ হওয়ার পরে। টাকার নাম কামানোর পর ওর জীবনে নতুন নতুন মেয়েদের আনাগানা শুরু হয়েছিল। তাই আমার বিয়ের প্রস্তাব শুধু নাকচ করেনি, আমি যাতে কোনোদিন কত কথা না বলতে পারি ওর বিরুদ্ধে, তাই এটা করেছে আমার সাথে। আর সেই বদমাস্টার হয়েই কাগজে লিখবে ঠিক হয়েছিলে না? তাই তুমিও পার পাবে না। বিক্রম ভয়ে আত্মরা হয়ে গেল। মুখে বললাম, আমাকে ছেড়ে দাও, আমি তোমার মৃত্যুর জন্য কোনোভাবে দায়ী নই। তবু জ্বলন্ত অশরীরই ওর দিকে এগোতেই থাক। বিক্রম মনে মনে বলল, আজ আর রক্ষে নেই, এই বিপদ থেকে বাঁচতে একটা সমাধান খুঁজতেই হবে। তাই মরিয়া হয়ে বলল, আমি তোমাকে কথা দিচ্ছি মায়া, আমি তোমাকে বিচার পাইয়ে দেবো। অশরীর বলে উঠল, সত্যি? বিক্রম বলল। দিন এরপর মায়ার অশরীরী আত্মা মিলিয়ে যায় আর বিক্রম অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরের দিন সকালে বিক্রম নিজেকে এক সময় সুন্দর বাড়ির পোড়া দেহবশেষে নিজেকে পড়ে থাকতে দেখে। ঝড় থেমে গিয়েছিল আর জেগেছিল ধ্বংস হওয়া মায়ার জীবনের স্মৃতি। শহরে ফিরে বিক্রম ওর প্রতিশ্রুতি মতো কাজ করে। ও সেই কেলেঙ্কারির আসল সব তথ্য, অনেকের সাথে সাক্ষাৎকার, প্রমাণ, সাক্ষী সব জোগাড় করে। অবশেষে তার তদন্তে ফল হয়। অভিনেতার যত্ন সহকারে নির্মিত জনপ্রিয় চেহারা, প্রমাণ এবং বিচারের যাচাই বাছাইয়ের ওজনে ভেঙে পড়ে। মায়ের যন্ত্রণাদাতাকে তার জঘন্য কর্মের জন্য দায়ী করে আদালত ন্যায় বিচার প্রদান করে। সব শেষ হলে বিক্রম সেই পোড়া বাংলোর কাছে গিয়ে মায়ের উদ্দেশ্যে বলে আসে, এবার তোমার আত্মা মুক্তি পেল নিশ্চয়, যেখানে থাকো ভালো থেকো। সমাপ্ত।